স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রিকোয়েস্ট করে না হলে বিসিবির সঙ্গে ফাইট করতে চান মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের স্বার্থে নিজেকে নিংড়ে দিতে মুখিয়ে কোয়াবের নয়া এই সভাপতি বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি ব্যাটার। ক্রিকেটারদের সুযোগ সুবিধা আদায় কি সোচ্চার হবে মিঠুনের নেতৃত্বে নয়া কমিটি? সাইফুল রূপকের রিপোর্ট। 3 ফরম্যাটেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন। 1.5 দশক ধরে ঘরোয়া ক্রিকেট মাতাচ্ছেন অ্যাক্টিভ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন দেশের ক্রিকেটারদের অভিভাবক বনে গেছেন। ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই মিরপুরের শেরেবাংলায় উৎসবের আমেজ। সাবেক ও বর্তমান তারকারা একাট্টা, উঠতিদেরও আনাগোনা। কোয়াবের ইলেকশন নয়, যেন ক্রিকেটারদের কার্নিভাল। ভোটার হয়েছেন 215, ভোট দিয়েছেন 190 জন, বাতিল হয় 2 ভোট। সভাপতি পদে সেলিম শাহেদের বিপক্ষে 188 ভোটের মধ্যে 154 ভোট পেয়ে কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন। ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো, বাট নিচে অনেক জায়গা আছে যে এই সমস্যাগুলো আমরা এখনো জানি না। কারণ আমরা ধরেন আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি, বাট নিচে আরও বেশি সমস্যা আছে। তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে, যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। দীর্ঘদিন কোয়াবের সভাপতি ছিলেন বিসিবিরই পরিচালক পদে থাকা নাইমুর রহমান দুর্জয়। সে সময় ক্রিকেটাররা নানা দাবি তুলে অভিযোগ করেও সুযোগ সুবিধা পায়নি। বলা যায় আগের কমিটির সময় বঞ্চিত হয়েছিলেন খেলোয়াড়রা। মিঠুনের নেতৃত্বে নয়া কমিটি কি সবার মুখে হাসি ফোটাতে পারবে? ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের এটা একটা ফ্যামিলি, এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান, আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানা দিতেই পারি। একটা জিনিস দুইভাবে আদায় করা যায়, একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয়, সেটা তো আমার কিছু করার নেই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে। কোয়াবের নির্বাচনের দিনে আলাদাভাবে স্পটলাইট করে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের এই মুহূর্তগুলো। দুজনই অক্টোবরে বিসিবির ইলেকশন করছেন। সভাপতি পদে লড়াইটা হবে তাদের মাঝে। বিসিবির বড় পদে মিঠুনের পছন্দ কে? আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকবে। এটা খুব স্বাভাবিক। এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি, কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে, সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। মোহাম্মদ মিঠুনের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সহসভাপতির পোস্টে আছেন নুরুল হাসান সোহান। সাইফুল রূপক, ৭১। নীতি নির্ধারণে রানিং ক্রিকেটাররাই পারবে সঠিক সিদ্ধান্ত নিতে। কোয়াবের চেয়ে ক্রিকেটারদের ফ্যাসিলিটিস নিশ্চিতে দায়িত্ব বেশি বিসিবির, এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল। কোয়াবের নির্বাচনে ভোট দিয়ে ক্রিকেট প্রশাসন আর দর্শন দুটো নিয়েই নিজের ধারণার আঁচ দেখিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। আড়াল থেকে হঠাৎই দৃশ্যপটে কে ভেবেছিল আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল নামবেন বিসিবির নির্বাচনে? বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হতে দুজনের লড়াইয়ে কে জয়ী হবে তা জানার এখনো বাকি 1 মাস। তবে তার আগে দুজনের একসাথে এই হাঁটা আর হাসি মুখে খুশ গল্পে মেতে ওঠা বাংলাদেশের যে কোনো সেক্টরের নির্বাচনী সংস্কৃতিতে দৃষ্টান্তই বলা চলে। কোয়াবের নির্বাচনে এভাবেই একসাথে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক তামিম আর বুলবুল। গুঞ্জন ছিল তামিম কোয়াবের নির্বাচনে শুধু ভোটই দেবেন না, বরং সভাপতি পদেও লড়বেন, কিন্তু শেষমেশ তা হয়নি। মোহাম্মদ মিঠুন আর সেলিম শাহেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই লড়াই। বিসিবি কিংবা কোয়াব কোনো নির্বাচনেই যা আগে হয়নি তাই এবার হয়ে গেল আর হতে যাচ্ছে। সাবেক কিংবা বয়স্ক ক্রিকেটার বা সংগঠকরা নন, বরং রানিং ক্রিকেটাররাই নির্বাচন করছেন। প্লেয়িং ক্যারিয়ার ছাড়ার আগে কেন কোয়াবে নির্বাচন করলেন মোহাম্মদ মিঠুন সেটা পরিষ্কার করেছেন তামিম। তবে সেখানে প্রচ্ছন্ন উত্তর ছিল তার ব্যাপারেও, কেন তিনি বিসিবি নির্বাচন করছেন ঘরোয়া ক্রিকেটকে বিদায় না বলেই। কোয়াবের
95% কাজ কিন্তু রানিং ক্রিকেটারদেরকে নিয়ে, বিকজ ধরেন কেউ যদি পেমেন্টের কোনো ইস্যু হয়, কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিসের ইস্যু হয়, এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে। তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো, বিকজ ওরা সুযোগ সুবিধা কি হচ্ছে, কি কষ্ট পাচ্ছে, তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। সো ওদের মাঝখান থেকে যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয়, আমি এটাকে খুবই ভালোভাবে দেখি। কোয়াবের সাথে বিসিবির সম্পর্কটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো স্বাস্থ্যকর জায়গায় আজ পর্যন্ত যেতে পারেনি। কোয়াবের কাজের পরিধি নিয়ে প্রশ্ন করা হলে তামিম পরোক্ষ উত্তরে পরিষ্কার করেছেন তিনি বিসিবিতে গেলে কোয়াব আর বিসিবির সম্পর্ক যে জায়গাটায় নিতে চান। আমার তো মনে হয় আল্লাহ ওদের যেরকম কোনো কাজই না থাকে, যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না, বিকজ কি নিয়ে কমপ্লেন করতেছে। আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। কোয়াবের নির্বাচনে মোহাম্মদ মিঠুনের সামনে এখন 2 বছরের সময়। কি থাকবে তার প্রায়োরিটি লিস্টে সেটা সতীর্থ হিসেবে জানিয়ে গেছেন তামিম ইকবাল। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো, বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। পার্থ বণিক, 71। কথা দিয়ে কথা রেখেছে বাংলাদেশ হকি দল। তড়ি ঘড়ি করে এশিয়া কাপে অংশ নিতে যাওয়ার আগে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা পাওয়ার প্রত্যয় ছিল। কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা পাকা করেছে রোমান আশরাফুলরা। জিতলেই জায়গা হবে বিশ্বকাপ বাছাইয়ে, এমন সমীকরণ নিয়ে এশিয়া কাপ হকিতে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জিততে দৃঢ় প্রত্যয় দলটা শুরু থেকেই চালায় একের পর এক অ্যাটাক। কাজাকরা বাংলাদেশকে আটকে রাখতে পেরেছিল মোটে 9 মিনিট। এরপরই খোলে গোলের দরজা। প্রথম কোয়ার্টারে একটা, দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে 2টা করে গোল করে বাংলাদেশ। 34 মিনিটে এগিয়ে যায় 5-0 গোলে। 37 মিনিটে কাজাখস্তান 1 গোল পরিশোধ করে। বাকি সময় কোনো দল গোল না পাওয়ায় বাংলাদেশ পায় 5-1 গোলের জয়। এই জয় টুর্নামেন্টে 6ষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জাপানকে হারাতে পারলে হকি দল টুর্নামেন্ট শেষ করতে পারবে 5ম স্থানে থেকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নেপালে প্রথমবারের মতো অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারের মাঠে খুনসুটিতে কেটেছে জামাল তপুদের সময়। তবে কোচ ও খেলোয়াড়দের মধ্যে দেখা গেল পরিকল্পনা নিয়ে তফাৎ। তাতে যেন প্রশ্ন ওঠে, ঠিকঠাক পথে এগোচ্ছে তো বাংলার ফুটবল? নেপালের কাঠমান্ডু থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। নেপালের কাঠমান্ডু শহর, ঘড়িতে সময় বিকাল 5টা। অফিসের ব্যস্ততা শেষে বাড়ির পথে ফিরছে মানুষ, কিন্তু তীব্র যানজট অসহনীয় করে তোলে তাদের পথ চলা। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। এমন অবস্থায় শঙ্কা জাগে, তবে কি ঠিক সময়ে প্র্যাকটিস ভেন্যুতে পৌঁছাতে পারবে জামাল তপুরা, নাকি দ্বিতীয় দিনটাও হবে মাটি? না, সেটা হয়নি। তীব্র যানজট ঠেলে কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারের মাঠে পৌঁছায় লাল সবুজেরা। নয়নাভিরাম মাঠে জামালদের প্রথম অনুশীলন সেশনটা কেটেছে খুনসুটিতে। দলে নেই হামজা চৌধুরী, সমিত সোমদের মতো তারকারা। অবশ্য তাতে টেনশনের কিছু দেখছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা। ওদের ছাড়া নেপালে এসে লাল সবুজদের লক্ষ্যটা কি থাকবে? Again, the main objective here is to prepare as much as possible, as good as possible for the matches in Hong Kong, but we always face any match with the objective of winning. কোচের প্ল্যানের সঙ্গে যেন মিল পাওয়া গেল না খেলোয়াড়দের গোলটা। আমরা প্রশ্ন করেছিলাম নেপালে বাংলাদেশ দল কেন এসেছে, তাদের লক্ষ্যটা কি। কোচ হাভিয়ার কাবরেরা বলছেন এক কথা, প্লেয়াররা বলছেন আরেক কথা। কোচ যেমনটা বললেন যে আপনাদের এখানে রেজাল্টের চাইতে হচ্ছে প্রস্তুতিটা হংকং ম্যাচকে ঘিরে। আপনি আসলে কোনটা প্রত্যাশা করছেন, একটা রেজাল্ট নাকি ভালো মতো প্রস্তুতি? এবং বলা হচ্ছে নেপাল এবং হংকংয়ের যে খেলার ধরন অনেকটা মিল রয়েছে। না, অবশ্যই আমাদের তো টার্গেট অবশ্যই উইনিং। তো যেহেতু আমাদের হংকংয়ের সাথে একটা ম্যাচ আছে, আপনারা সবাই জানেন, তো এর আগে যেরকম ধরনের আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, তো মনে করছি এই 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরে আমরা যদি ভালো একটি আমাদের যে উইনিং সাইডগুলো আছে যদি আমরা পজিটিভভাবে নিতে পারি, তো আমাদের জন্য এটা খুব টিমের জন্য বেটার ফুললি হবে। অবশ্যই কোচের
ফিলোসফিতে থাকতে পারে, কিন্তু আমরা প্লেয়ার এজ এ প্লেয়ার চাইবো গোল করতে, ম্যাচ জিততে পারলে অবশ্যই আমাদের পরবর্তী যে ম্যাচগুলো আছে ওগুলো আমাদের জন্য সহজ হবে। অবশ্যই চাইবো ম্যাচটা জেতার জন্য। এই যখন হাল, তখন আরেক সমস্যার নাম প্র্যাকটিস ভেন্যু। মনোমুগ্ধকর পরিবেশে অনুশীলন সারলেও লাল সবুজদের মনে তৈরি হয়েছে আক্ষেপ। ম্যাচ ভেন্যুতে নেপাল প্র্যাকটিস করতে পারলেও করতে পারেনি বাংলা। প্রথম দিন এখানে আমরা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো, স্টেডিয়াম সম্পর্কে জানতে পারতাম, গ্রাউন্ড সম্পর্কে জানতে পারতাম। যেহেতু করতে পারতেছে না, এটা তো অবশ্যই খারাপ লাগতেছে। ওদের জন্য তো একটা অ্যাডভান্টেজ হলো, হোম অ্যাডভান্টেজটা নিল আর কি ওরা। প্র্যাকটিসে কোচ হাভিয়ের কাবরেরা এবং প্লেয়ারদের মধ্যে যেমন দূরত্ব রয়েছে, তেমনি চিন্তা ভাবনাতেও দূরত্ব রয়েছে। কোচ এক কথা বলছেন, প্লেয়ার আরেক কথা বলছেন। তাতেই বোঝা যায় বাংলাদেশের আসলে সুনির্দিষ্ট কোনো গোল নেই। আর এই গোল না থাকার কারণে কিন্তু দিনের পর দিন বাংলাদেশ ফুটবলে দর্শকদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ করতে পারছে না। হাসান সজীব, ৭১, কাঠমান্ডু, নেপাল। ক্যালেন্ডারের পাতা গুনে ফুরিয়ে এলো সময়। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ হোম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের লড়াই ভেনিজুয়েলার বিপক্ষে বুয়েনোস এইরেসে মনুমেন্টালে। বাংলাদেশ সময় ভোর 5:30টায় নামবে লিওনেল মেসি বাহিনী। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্ট। লিওনেল উইথ লিওনেল, টোটাল চিলমুড, কোনো চাপ নাই। কনমেবল থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে সবার আগেই, তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষারই বটে। কিন্তু যদি বলা হয় রিভার প্লেটের এই মাঠ মাস মনুমেন্টালেই ঘটতে চলেছে বিশেষ কিছু। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 85,000, তবে এবারে বিশেষ ব্যবস্থাপনায় গ্যালারির দর্শক সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 1 লাখে। কারণ আলবিসেলেস্তের হোম কিটে, হোম গ্রাউন্ডে এটাই হয়তো লিভিং লিজেন্ড মেসির শেষ ম্যাচ, দ্য লাস্ট ড্যান্স। ফ্যানবেজ নিয়ে ফেলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কনমেবল অঞ্চলের বাছাইয়ে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারকে গ্যালারি থেকেই জানানো হবে ওভেশন। ম্যাচের ফলাফল নিয়ে তেমন চিন্তাই নেই কারো। এই মুহূর্তে 10 পয়েন্টের ক্লিয়ারেন্স নিয়ে আছে টেবিলের টপে। 7 নম্বর দল ভেনেজুয়েলার বিপক্ষে ওরাই ফেভারিট। যদিও ম্যাচটা জিততে পারলে প্রথমবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আশা টিকে থাকবে ভেনেজুয়েলার, তাই মরণ কামড় দেওয়ার চেষ্টা তো ওদের কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সে থাকবেই। মেসির জন্য ম্যাচটা বিশেষ, তবে তার মতো গ্লোবাল সুপারস্টারের সম্ভাব্য শেষ হোম ম্যাচটা তো সারা দুনিয়ার জন্যই অন্যরকম এক উপলক্ষ। তাই হেড কোচ লিওনেল স্কালোনি দারুণ একটা জয় চান শিষ্যদের কাছে। বছর 3 আগে ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে ব্যাকলাইন নিয়ে নেমেছিলেন, এই ম্যাচেও থাকছে সেটাই, অর্থাৎ বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজের ওপরে থাকছেন টাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো আর রাইট ব্যাকে মলিনা। 4-3-3 ফরমেশনে আলবিসেলেস্তেদের মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে পরের 2 ম্যাচের একটাও খেলতে পারছেন না সাসপেনশনের কারণে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বিমান মিস করেছিলেন দলের সাথে, তাই 2টো ট্রেনিং সেশনও মিস করেছেন। তবে মূল ম্যাচে দেখা যাবে স্টার্টিং 11-এই। আর্জেন্টিনা দলটা নিজেদের সব প্রতিযোগিতা মিলিয়ে গেল 5 লড়াইয়ে আনবিটেন, যেখানে জয় 4টা। সবশেষ ওরা হেরেছে গেল বছরের নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে। আর ভেনেজুয়েলার বিপক্ষে শেষ 5 দেখায় 4টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। শেষ ম্যাচটাই কেবল ড্র করেছে তারা। এবারে কনমেবল কোয়ালিফায়ারে সবচেয়ে এফিশিয়েন্ট গোল স্কোরারদের পেয়েছে আর্জেন্টিনা, তাই 16 ম্যাচে 28 গোল। তার মানে ম্যাচ প্রতি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোল 1.75। হোম গ্রাউন্ডে সেটা বেড়ে দাঁড়ায় 2.12। তবে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা 12 হোম ম্যাচে করেছে 44 গোল, ম্যাচ প্রতি 3.5-এর বেশি। সেই সাথে শেষ 5 হোম ম্যাচের 3টিতেই অর্থাৎ 60% ক্ষেত্রে 2 গোলের বেশি প্রডিউস করেছে। বলাই যায় নেক্সট ম্যাচে অতিথিদের ডমিনেট করতে চলেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির সাথে এই ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্স লাইনের দফারফা করতে পারেন আতলেটিকো মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। রিসেন্টলি দারুণ ফর্মে আছেন, গেল 5 ম্যাচেই 3 গোল। মনে রাখতে হবে বিশ্বকাপেই 7 ম্যাচ খেলে এই সেন্টার ফরওয়ার্ডের আছে 1 হালি গোল। গ্যালারি থেকে মাঠ, ওরা সবাই মিলেই রাঙাতে চায় লিওনেল মেসির দ্য লাস্ট ড্যান্স। 1 লাখ সমর্থকের উপস্থিতিতে সেটা কতটা সার্থক হয়ে ওঠে বুয়েনোস এইরেসে, সেটাই এবারে দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১। অ্যাঞ্চেলোত্তির অধীনে নয়া ব্রাজিলের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে চ্যালেঞ্জের নাম চিলি। শুক্রবার ভোর 6:30টায় ঘরের মাঠ মারাকানাতে দলটাকে আতিথেয়তা দেবে সেলেসাওরা। স্কোয়াডে রিয়ালের ভিনি রদ্রিগোকে না রেখে চমক জাগানো ডন কার্লো এঁকেছেন নতুন প্ল্যান। চান স্কোয়াডের ফুটবলারদের বিশ্বকাপের আগেই বাজিয়ে দেখতে। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্ট।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা 2026 বিশ্বকাপের টিকিট কেটেছে আগেই। আর সেলেসাওদের নয়া কোচ তো কার্লো আনচেলোত্তি। মাঠের অভিজ্ঞ এই জেনারেল জানেন তার সোলজারদের ব্যাটল রেডি থাকার গুরুত্ব। বিশ্বকাপের আগে সেলেসাও বাহিনীর সবাইকেই যেন বাজিয়ে দেখার ইরাদা তার। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ঘরের মাঠে শুক্রবার ভোর 6:30টায় ব্র্যান্ড নিউ ব্রাজিল নামবে চিলির বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের পরীক্ষায়। মূল পর্ব নিশ্চিত করলেও বেশ ধুঁকতে হয়েছে ব্রাজিলকে। নয়া কোচ আনচেলোত্তি তাই সব খোল নলচে যেন বদলে দিতে চাইলেন। তাই স্কোয়াডে দেখা মিলল না নেইমার, ভিনিসিয়াস আর রদ্রিগোর মতো সুপারস্টারদের। নেইমারের ফিটনেস ইস্যু নিয়ে আগেই ছিল সন্দেহ, তাই তার নাম না পাওয়াটা অবাক করেনি কাউকে। যদিও ডন কার্লো জানিয়েছেন ফিটনেস নয় বরং ট্যাকটিক্যাল কারণে দলে ডাক পাননি তিনি। কিন্তু স্কোয়াডে ভিনি, রদ্রিগোর নাম না থাকা প্রশ্ন তোলে ফ্যানদের মনে। তবে কি রিয়ালের ফুটবলার বলেই লস ব্লাঙ্কোদের সাবেক এই কোচের ব্ল্যাকলিস্টে এই দুই ফরওয়ার্ড? আসল ঘটনা ভিন্ন। ডাবল ইয়েলো কার্ডের সাসপেনশন থাকায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র। এক ম্যাচের জন্য এতটা ট্রাভেল না করে রেস্ট করলেই মঙ্গল, এমনটা বিবেচনায় এই রিয়াল ফরওয়ার্ডকে দলে ডাকেননি ডন কার্লো। বাকি ছিল রদ্রিগো, তার ডাক না পাওয়া অবাক করেছে ফ্যানদের। ভিনি কিংবা রদ্রিগো দুজনকেই রিয়ালের সময়টা থেকে বেশ ভালো করে চেনেন ডন কার্লো। তাই বরং রাফিনিয়ার মতো ফুটবলার যাদেরকে এখনো নিজের স্কেলে বাজিয়ে দেখেননি, তাদের সক্ষমতা বুঝতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান এই মাস্টার মাইন্ড। চোখ থাকবে জোয়াও পেদ্রোর ওপরেও। তাছাড়া দলের স্কোয়াডের অন্য কোথাও নেই এমন চোখ ধাঁধানো চমক। একে তো নিজেদের ঘর মারাকানায় খেলা, তার উপর চিলির বিপক্ষে সুপার ফর্মে আছে সেলেসাওরা। দলটার বিপক্ষে শেষ 18 ম্যাচের 16টিতেই জয় পেয়েছে রাফিনিয়া, জোয়াও পেদ্রোরা। অন্যদিকে চিলির অবস্থা কেরোসিন। সব কম্পিটিশন মিলিয়ে নিজেদের সবশেষ 4 ম্যাচের একটিতেও জয় নেই। ফিউচার সিকিউর করতে জায়গা দেওয়া হয়নি ভিদাল এবং সানচেজদের মতো এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনারদের। আনচেলোত্তি তাই চাইবেন সাম্বার ছন্দে চিলিকে ঘরের মাঠে নাকানি চুবানি খাইয়ে ফুটবল বিশ্বকে সিম্পল একটা মেসেজ দিতে। ওরা আসছে। রায়ন আহমেদ, 71। ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।